সেই সময় যদি তারা শাহবাগ বা কোনো একটা জায়গায় শহীদ মিনারের মতো জায়গায় যদি শপথ নিত নিজেরা সরকার গঠন করতো, বিপ্লবী সরকার, তাহলে ওই সংবিধানের জটিলতা তো তৈরি হতো না। মানুষগুলো হয়তো পালিয়ে গেছে, কিন্তু সিস্টেমগুলো থেকে গেছে। যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেই বিশৃঙ্খলা থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয়, তাহলে একটা নির্বাচিত সরকার দরকার। একটা সচিবালয়ে কয়টা মন্ত্রণালয় থাকে? 52টা। সেই মন্ত্রণালয়ে যদি 44 জন যদি ফ্যাসিস্টের দোসর বসে থাকে, তাহলে সচিবালয়তে কোনো কার্যকারিতা থাকে না। ডাকসুর ইতিহাসে কোনো ডাকসুর বিপির রুমে, অফিস রুমে এরকম হামলার শিকার হয়নি। এই হামলা কিন্তু আপনারা দেখেছেন। সেটাও করেছিল কিন্তু কি ভারতের বিরুদ্ধে আন্দোলন করার কারণে। সব সংস্কার কিন্তু কি এই সরকার করতে পারবে না, করলে একটা গ্রাউন্ড তৈরি হবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতি। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান যে অবস্থা এবং আগামীতে আসলে আমরা কেমন রাজনীতি দেখতে চাই সেই বিষয়গুলো নিয়ে। আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব মনজুর মোর্শেদ মামুন। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও, আর ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকেও। আচ্ছা মামুন ভাই, আমি একটু শুরুতেই জানতে চাই যে বাংলাদেশে যেই 5 আগস্টের পরে এক ধরনের রাজনৈতিক অবস্থা শুরু হয়েছে, সবার ঐক্যের ভিত্তিতে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে মানে এখন চাপেও আছেন। সার্বিকভাবে আপনি এই অবস্থাটাকে কীভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। 5 আগস্ট যখন আমরা গণ অভ্যুত্থান করি, জুলাই আগস্টের দিকে আমি নিজেও যাত্রাবাড়িতে নেতৃত্ব দিয়েছি, কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিয়েছি। বেশিরভাগ সময় যাত্রাবাড়িতে গেছি 17 জুলাইয়ের সন্ধ্যা থেকে, বিশেষ করে 18 জুলাই 19 জুলাই যাত্রাবাড়িতে অসংখ্য লাশ ছিল এবং পাশাপাশি অসংখ্য আহত ছিল। সবচেয়ে যাত্রাবাড়িতে ভয়াবহ অবস্থা ছিল। যাত্রাবাড়িতে এই চিত্রগুলো সামনে না আসার কারণটা হচ্ছে, যাত্রাবাড়িতে আমরা কিন্তু একটা থিওরি অ্যাপ্লাই করেছি। আমরা কাউকে মোবাইল ব্যবহার করতে দিই নাই, ভিডিও করতে দিই নাই। যারা মোবাইল এবং ভিডিও করেছে তারা হয়তো আমাদের অজ্ঞাত স্বরে করেছে। তো সেই হিসেবে আমরা যখন 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়, জনগণ যখন জয়ের আশা করেছিল, আমরাও আশা করেছিলাম 5 আগস্টের পরে নতুন একটা আমরা বাংলাদেশ পেয়েছি। কারণ আমাদের একটা শিক্ষা ছিল গত 17 বছরের দুর্নীতি, দুঃশাসন, গুম, কুম, দেশের একটা বিশৃঙ্খলা, শেয়ার বাজার লুট, অর্থ পাচার, ব্যাংক লুট, সব মিলিয়ে আমাদের একটা বাজে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। তা আমরা আশা করেছিলাম 5 আগস্টের পরে যে বাংলাদেশ আমরা পাবো, সে বাংলাদেশ হবে একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা বাংলাদেশ, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ। এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন 8 আগস্ট শপথ নিয়েছিল, তখন ওনারা 90% জনগণের মেনটেন নিয়ে কিন্তু কি সবচেয়ে জনপ্রিয় সরকারে পরিণত হয়েছিল। কিন্তু তাদের কিছু লোভ লালসা এবং উপদেষ্টাদের কিছু অতিকথন এবং কিছু বিদ্বেষের কারণে আজকে যে ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, সে ঐক্যটার ফাটল ধরেছে। তারপরে তারা হচ্ছে হত্যাকর্তা, তারা ক্ষমতার মসনদে বসে আছে, চেয়ারে বসে আছে। তাদের উচিত হচ্ছে 5 আগস্টের জুলাই গণ অভ্যুত্থানে যে সকল অংশীজন ছিল, সে অংশীজনকে নিয়ে একসাথে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যদি সিদ্ধান্ত নেয় এবং নিয়মিত যদি অতি কথানের বাইরে থাকে আপনার, তাহলে ঐক্যটা বজায় থাকে। নাহলে যেভাবে ফাটল ধরছে, তাহলে হয়তো ফেসিস্ট আওয়ামী লীগ আবারও হয়তো এই দেশে জায়গা করে নেওয়ার চেষ্টা করবে। না, এই যে আপনারা ধরেন সবার ঐক্যমতের ভিত্তিতেই সরকার দায়িত্ব নিয়েছে। সরকার শুরু থেকে বলে আসছে যে আমরা 3টা জিনিসের উপর ভিত্তি করে আসলে এই দেশটাকে পরিচালনা করতে, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা জিনিসকে সামনে রেখে এখন এই সংস্কার এবং বিচারের বাইরে গিয়ে এখন অধিকাংশ দলই নির্বাচনের যদি একটা তার চাপ দিচ্ছে, এটা কি আসলে তাহলে এই তার যেই বাংলাদেশ গঠন স্বপ্ন নিয়ে আপনারা মানে আন্দোলন করেছিলেন, সেই সফলতাকে আসলে আসবে? আপনি দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানের পরে সিরিয়াও কিন্তু একটা বিপ্লব ঘটে গেছে। সেখানে আপনারা দেখেছেন যে সেখানে বিপ্লবী সরকার গঠন করেছে, তারা কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা কিন্তু যারা আসাদ বাহিনীর এতদিন ধরে টান্ডাম চলেছে, তারা কিন্তু নগদে তাদের শাস্তি কার্যকর করেছে। বাংলাদেশ সরকারের উচিত ছিল, যখন শেখ হাসিনা চলে গিয়েছে, এই সংবিধানকে মানুষকে বন্দি করে রেখেছে,
তারা যেহেতু আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, সংবিধান নিয়ে অনেক ব্যাপক সমালোচনা ছিল, সেই সংবিধান ছুড়ে পেলে একটা নতুন সংবিধান বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা, কিন্তু তারা সেটা না করে তারা প্রথমে তো একটা ভুল করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে জিনিসটা আপনি প্রশ্ন করেছেন, 3টা বিষয়ের উপর জোর দাবি দেওয়া। তাদের শক্ত হস্তে তাদের উচিত ছিল হচ্ছে এদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নেওয়া, তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীলতা আনা, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীলতা আনা। কিন্তু আমরা দেখতে পারছি গত 10 মাসে আপনার মানুষগুলো হয়তো পালিয়ে গেছে, কিন্তু সিস্টেমগুলো থেকে গেছে। শুধু সিস্টেম থেকে গেছে সেটা না, আপনার কিছু উপদেষ্টার অতিকথন এবং সচিবালয় মন্ত্রণালয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্টের যে বিচারণ, সেটা পরিষ্কার না করে সরকার যদি এভাবে চলে তাহলে সরকার নানা কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই যে আজকে একটা জিনিস দেখেন, মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাটা উঠছে, প্রত্যেকটা সমকাল, কালের কণ্ঠ এবং বিবিসি বাংলা পর্যন্ত নিউজ করেছে এক ধরনের। কিছুক্ষণ পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এসে বলল এটা ভুয়া নিউজ, এটা কোনো ভিত্তি নাই। তখন আবার একটা স্ট্রবলের জায়গা আসছে। তাহলে এগুলো খারাপ করতেছে, এগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসর আমাদের অক্ষর ফাটল দেওয়ার জন্য করতেছে। তো যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেই বিশৃঙ্খলা থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয় তাহলে একটা নির্বাচিত সরকার দরকার। আর পাশাপাশি গণহত্যার বিচারের ক্ষেত্রে আমরা কিন্তু খুবই আশাবাদী ছিলাম। খুব সুসময়ে আমি সিরিয়ার উদাহরণটা এই জন্য ডেকেছিলাম। গত 10 মাসে কিন্তু একটা ট্রাইব্যুনাল দিয়ে মাত্র গণহত্যার বিচার কাজ চলতেছে। উচিত ছিল মিনিমাম 3 থেকে 5টা ট্রাইব্যুনাল হলে তাহলে গণহত্যার বিচারটা দ্রুত সময়ে সম্পূর্ণ হতো। এখন যদি এই বিচার দীর্ঘ একটা প্রক্রিয়া যেভাবে দীর্ঘতিতে এগাচ্ছে, তাহলে সে বিচার যদি করতে চায় 2-3 বছরও হবে না, সবেমাত্র শুরু হয়েছে। কিন্তু এটা অনেক আগে কিন্তু আরও শেষ করতে পারতো গণহত্যার বিচার। পাশাপাশি যে সংস্কারের বিষয় আছে সেটা তো চলমান আছে। কিছু সংস্কার হচ্ছে স্বাভাবিকভাবে সরকারের হাতে নাই, আর কিছু সংস্কার কিন্তু কি দলীয় যে ক্ষমতা আসবে সামনে সে তাকে করতে হবে। তো স্বাভাবিকভাবে সংস্কারের প্রশ্নে, গণহত্যার প্রশ্নে কিন্তু বাংলাদেশের মানুষ, অপাময় জনসাধারণ কিন্তু ঐক্যবদ্ধ, কিন্তু তারা চাচ্ছে এটা সুষ্ঠু পরিকল্পনা এবং বাস্তবসম্মত যে বিচার দ্রুত গতিতে সেটা। আর নির্বাচন যেহেতু বিশৃঙ্খলা হচ্ছে, ঐক্যর ফাটল ধরছে, আমি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি, সেজন্য নির্বাচনটা দিলে অন্তত দলীয় সরকার আসলে তাদের কিছু নিয়ন্ত্রিত ক্ষমতার বাইরেও তারা কিন্তু স্বাভাবিক ক্ষমতাটা প্রয়োগ করতে পারে। এই যে আপনি যে সংবিধান সংস্কারের কথাটা বললেন, যে বা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেন, যে আমাদের এই সরকারের কি সেই ম্যান্ডেট বা সেই বৈধতা আছে, বা রাজনৈতিক দলগুলো কি তাদেরকে এইভাবে সহযোগিতা করছে সংবিধান বাতিল করার জন্য? 5 আগস্টের পর কিন্তু সেটা কিন্তু একদম সুযোগ ছিল। প্রথম সুযোগটা ছিল আপনার, যেহেতু সরকার নাই, শেখ হাসিনা নাই, এবং এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, যদি আপনি সংবিধান মানেন, কিন্তু সেই সংবিধান তো কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের কোনো রূপলেখা বা কোনো দ্বারা কিন্তু সংবিধান কোনো কিছুই নাই। এটা তো একটা মানুষের চাওয়া পাওয়ার ভিত্তি করে একটা সংবিধান তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। আবার যদি সেই সময় যদি তারা শাহবাগ বা কোনো একটা জায়গায়, শহীদ মিনারের মতো জায়গায় যদি শপথ নিত নিজেরা সরকার গঠন করতো, বিপ্লবী সরকার, তাহলে ওই সংবিধানের জটিলতা তো তৈরি হতো না। এখন যে জটিলতা তো মূলত তৈরি হয়েছে, আপনি সংবিধানে শেখ হাসিনার দেওয়া প্রেসিডেন্ট থেকে যখন শপথ গ্রহণ করেছেন, তাহলে আবার সংবিধান এবং আপনার সংবিধান নাই, সংবিধান আছে, এর ভিতরে একটা জটিলতা কিন্তু আমরা তৈরি করে ফেলছি। কারণ রাষ্ট্রপতির কাছে যখন শপথটা না নিতাম, তাহলে আপনার এ ধরনের জটিলতা সৃষ্টি হতো না, তার একটা বিপ্লবী সরকার হতো এবং সংবিধান প্রণয়ন আমাদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ ছিল। আপনি যে এই মাঝখানে একটু কথা বলছিলেন যে উপদেষ্টাদের অতি কথন এবং আওয়ামী লীগের কিছু লোক যারা ভিতরে বসে আছে তাদের অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্তের কারণে মাঠে নেগেটিভ মেসেজ আছে। এই যে আজকে যেই কথাটা হলো, একটা হলো যারা দেশের স্বাধীনতার যুদ্ধের অগ্রসেনানী এনেছিল তাদেরকে সহকারী হিসাবে প্রজ্ঞাপন, পরবর্তীতে সেটা আবার বাতিল। একইভাবে আরেকটা জিনিস হলো জামাতকে সংশোধন, মানে মহামান্য হাইকোর্ট সেটা থেকে আপিল বিভাগ থেকে তাদেরকে নিবন্ধনও দিয়ে দিল, নির্বাচন কমিশনের প্রতীকও দিয়ে দিল, তারপরে এখন আজকে আবার বলতেছে তারা যুদ্ধ অপরাধী বা এরকম একটি গ্যাজেট প্রকাশ হয়েছে। এই সার্বিক বিষয়টা আপনি এটা কীভাবে মূল্যায়ন করেন? এটা হচ্ছে বিষয়টা হচ্ছে, আপনি একটু কিছুদিন আগে দেখছেন জুলাই ঐক্য নামে একটা সংগঠন, এখানে অনেকগুলো সংগঠন ছিল, তারা কিন্তু কি ফেসিস্টের একটা কিন্তু সচিবালয়ে 44 জন
আমি ভুল না করলে 44 অথবা 45 জনের একটা লিস্ট করেছে যারা ফেসিস্ট আমলের সুবিধাভোগী, ফেসিস্টের দোষর ছিল। একটা সচিবালয়ে কয়টা মন্ত্রণালয় থাকে? 52টা। সেই মন্ত্রণালয়ে যদি 44 জন যদি ফেসিস্টের দোষর বসে থাকে, তাহলে সচিবালয়তে কোনো কার্যকারিতা থাকে না। তাহলে সেখানে আপনি কোনো দিন পারবেন না যে আপনি স্টেবল হয়ে সরকার চালানো। আর বিশেষ করে আপনারা দেখেছেন, আমরা কিন্তু কি আগেও বলেছি, আমি নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা বাংলাদেশ চেয়েছিলাম। আমরা 5 আগস্টের পরে আমরা যাদেরকে ছাত্র প্রতিনিধি হিসেবে বসাইছিলাম, তাদের এপিএস পিও ইতিমধ্যে আপনারা দেখেছেন, পিএস এপিএস এর বিষয়গুলো দুর্নীতির সাথে জড়িত। এবং কি আপনি দেখবেন এনসিপির একজন নেতা সালাউদ্দিন তানভীর, তার বিরুদ্ধে এনসিটিভির বিষয়ে আসলো। এরপর যুগান্তরে একটা লিড নিউজ হয়েছিল, তার কথায় ডিসি নিয়োগ হচ্ছিল এবং 66 জেলার ডিসি নিয়োগ। এই জিনিসগুলোর কারণে বিপ্লব কিন্তু অর্ধেকটা ব্যাহত হয়ে গেছে। আর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বর্তমান, ওনার বিষয়ে দেখলেন একজন উপদেষ্টা, সে ফেসবুকে লিখবে, লেখার সময় তার এটা সর্বজনীন কিনা, দেশের মানুষের ভিতর ভুল বুঝাবুঝি হচ্ছে কিনা, একটা কথা বলার সময় তো এটা খেয়াল করতে হবে। আপনি ফেসবুকে পোস্ট করেন, আবার এটাকে আবার ডিলিট করে দেন। এর আগে বিশেষ করে দেখছিলাম যখন প্রথম উপদেষ্টা হয়েছিল, ভারতের বিরুদ্ধে কিছু লেখালেখি করার পর আবার পোস্টগুলো ডিলিট করে দিছে। কিছুদিন আগে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা ঐক্যের বিষয় আসলো, উনি আবার একটা জামাত শিবিরকে ট্যাগ দিয়ে আবার একটা পোস্ট করে দিল। এই যে মানুষের ভিতর যে সন্দেহ সৃষ্টি করছে, অতি কথন অতি ফেসবুকে লেখালেখি, যার কারণে অনৈক্যতা সৃষ্টি হয়েছে। আর জামাতের বিষয়ে এটা আদালতের বিষয়ে আদালত সিদ্ধান্ত নিয়েছে, আদালত যেটা ভালো মনে করছে সেটা নিছে। তবে আমি বলবো সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশটা সত্যিকারে আসল বাংলাদেশ হবে। আচ্ছা, আপনারা একটা সাম্প্রতিক সময়ের খুব আলোচিত একটা বিষয় হলো বরিশালে আপনাদের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টি হামলা করছে। এরপর থেকে আসলে আপনারা জাতীয় পার্টির নিবন্ধন বাতিল বা এই আন্দোলনগুলো করছেন। এর আগে আপনারা কেন এই আন্দোলনগুলো করেন নাই বা নামেন নাই? আপনি ভুল বলেছেন। আমরা কিন্তু কি যখন আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যখন কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত এসেছিল, সেদিনও আমরা কিন্তু কি প্রধান উপদেষ্টা বরাবর একটা পরের দিনে শনিবার ছিল, আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটা লিখিত দিয়েছিলাম আওয়ামী লীগ সহ 14 দল এবং তার জোটভুক্ত যারা ছিল তাদেরকে নিবন্ধন বাতিল করার জন্য। এরপরে আবার কয়েকদিন পরে আমরা কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছিলাম 5 সদস্য বিশিষ্ট। সেই 5 সদস্য বিশিষ্ট নেতৃত্বে ছিল আমাদের মুখপাত্র ফারুক হাসান আল মামুন, আমি মঞ্জুর মুর্শেদ, আবু হানিফ সহ 5 জন। সেখানে আমরা কিন্তু স্পষ্ট লিখে দিয়ে আসছি আওয়ামী লীগের কার্যক্রমের পাশাপাশি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার জন্য এবং 14 দল আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল তাদেরও নিবন্ধন বাতিল সহ তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত করা। আমরা কিন্তু আগে থেকে পদক্ষেপটা নিয়েছি। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়, আওয়ামী লীগ এখন আপনি বলছেন জাতীয় পার্টি বরিশালে হামলাটা করেছে, এটা জাতীয় পার্টি করেন, জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ কিন্তু হামলাটা করেছে। আওয়ামী লীগ তো তার বাইরে নামতে পারতেছে না, যার কারণে জাতীয় পার্টির উপরে ভর করে তারা নেমেছিল। আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করতে গিয়ে আমাদের ব্যাপক হামলার শিকার হয়। কিন্তু কি দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত একটা নেতাকর্মী কিন্তু গ্রেপ্তার হয়নি জাতীয় পার্টির অপরাধের সাথে। আপনারা ভিডিও ফুটেজ ইতিমধ্যে দেখেছেন, পুরো জাতি দেখেছে। আরও একটা বিষয়ের চিহ্ন হচ্ছে বিস্ময়ের চিহ্ন, তারা হচ্ছে এখন আবার আমাদের নামে পাল্টা মামলা করেছে জাতীয় পার্টি গতকাল কি এখন পর্যন্ত, একটু আগে আমি এখানে বসে কাগজটা দেখেছি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যারা 2014 সালে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল, বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল, 2018 সালে তথাকথিত একটা নিশিরাতের নির্বাচন করেছিল, 2024-এ আওয়ামী লীগের সাথে কেউ ছিল না, সে জাতীয় পার্টি নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। তারা যদি এখন মামলা করার দুঃসাহস দেখায়, তাহলে আপনি 5 আগস্টের আগে যেই জুলাই গণঅভ্যুত্থানে অংশীজনগুলো ছিল তাদের জন্য একটা অশনির সংকেত। যদি এভাবে তারা ফিরে আসে তাহলে বিপ্লবীদের কারও অস্তিত্ব থাকবে না। এই যে একটা বিষয়, এই আন্দোলনের পাশাপাশি আপনাদের সাম্প্রতিক সময় আপনাদের দলের প্রধান এবং মহানগরী উত্তরের যে প্রশাসক, এই প্রশাসক নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। উনি বলেছে হিজবুত তাহরীরের সদস্য, তাকে পদত্যাগ করা উচিত। আর একবার ওনার ওই অভিযোগ হলো আপনাদের এক ধরনের কি চেয়েছেন সেটা আসলে মিল হয়নি, যে আসলে বাস্তবতাটা কি? হ্যাঁ, আপনি দেখেছেন বিষয়টা ইতিমধ্যে এজাজের বিরুদ্ধে কিন্তু কি এজাজ কিন্তু কি স্বাভাবিকভাবে একজন প্রশাসক নিয়োগ পায় কোনো সচিব পর্যায়ের বা মন্ত্রণালয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা,
কিন্তু একজন যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি হচ্ছে মাঝখানে কিন্তু নাগরিক পার্টিতে পদে ছিল এবং এনসিপি করেন দলীয়ভাবে। এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে ওনার কাছে আমরা যখন সাংবাদিক জুলকারনাইন শাহের ভাইয়ের একটা পোস্ট দেখেছি, সেখানে দেখেছি উনি হিজবুত তাহরীরের সাথে জড়িত এবং সেই কমিটিতে সেরা 10 জনের উনি একজন, এবং পাশাপাশি উনি জেলও গিয়েছে কয়েকবার এই বিষয় নিয়ে। তো একজন অনিয়ম করে একেবারে স্বজনপ্রীতির মাধ্যমে পার্টিগত দলীয় বিবেচনায় আবার একজন জঙ্গিবাদের সাথে জড়িত একজনকে যখন আপনার প্রশাসকের দায়িত্ব দেয়, তাহলে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন মতো গুরুত্বপূর্ণ এলাকা, এটা কতটুকু আসলে নিরাপদ। আরেকটা বিষয় হচ্ছে যে এই জিনিসটা করলেন, আমাদের একজন একটা জিনিস চেয়েছে দেয়নি, সেটা প্রেক্ষিতে আমরা আন্দোলন করছি, কিন্তু আমরা আন্দোলনটা আরও অনেক আগে থেকে করতেছি। উনি শেষের দিকে এসে একটা স্ক্রিনশট ফাঁস করেছে। এরকম স্ক্রিনশটটা এখন অহরহর বানা যায়, কিন্তু ওনারা স্ক্রিনশটের পর কোনো কিছু আর গ্রাউন্ড কিন্তু দিতে পারে না। আমি কিন্তু চাইলে কিন্তু আমার নামে অনেক স্ক্রিনশট অনেকে বানাই, আপনার নামেও বানাতে পারে। এটা একেবারে এত ইজি অ্যাপস ব্যবহার করে, এটা কিন্তু শক্ত কোনো গ্রাউন্ড কিন্তু এই পর্যন্ত উনি দেখাতে পারে না। আর ওনার কাছে যদি একটা টেন্ডার যদি কথার কথা চেয়েও থাকে, এটা স্ক্রিনশট দিয়ে ফাঁস করার কোনো তো আগে দিত, এখন কেন দিল আন্দোলন পরবর্তী। এই যে আরেকটা বিষয়, সাম্প্রতিক সময়ের যেই উত্তপ্তের একটা বিষয় যে বিএনপি বিশেষ করে বড় দল এবং এনসিপির মধ্যে সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে ঐক্য কমিশন বৈঠক হয়েছে, সেখানে দুই দলের দুই নেতা খুব বাকবিতণ্ডতা আমরা জানতে পেরেছি। যে একজন বলছে রর এজেন্ট, আরেকজন বলছে যুক্তরাষ্ট্র বা চীনের এজেন্ট। আসলে এই যে এজেন্ট খেলা, আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করছেন? দেখুন, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার ছিল, তারা তো আমি বারবার বলেছি, আশা করেছিলাম একটা আমরা আসলে যে 17 বছরের আমরা দুঃশাসন অপশাসন পার হয়ে এসেছি সেটা আর থাকবে না। দেশের যখন আমাদেরকে উপদেষ্টারা বলে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি কি করব, অমুক দলের নেতা তো চাঁদাবাজি করে, লুটপাট করে, তাহলে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন কেন? আপনি চাঁদাবাজি চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করতে পারেননি বলে চাঁদাবাজি করতেছে, আর যে লুট করতেছে আপনি ওনারে গ্রেপ্তার করতে পারতেছেন না বলে লুট করতেছে। এখন যদি আপনার শেয়ারের ভয় থাকে, তাহলে তো আপনার ওই জায়গায় তৈরি হয় না। তো বাংলাদেশে এখন সামগ্রিক যে প্রেক্ষাপট সব মিলিয়ে নির্বাচন কিন্তু কি শুধু যে বিএনপি চেয়েছে সেটা না। এখন বর্তমান ওই দিন আপনি দেখেছেন জাতীয় ঐক্য 2 তারিখ জাতীয় ঐক্যর বৈঠকে কিন্তু বিপিনুর হক নূর কিন্তু বের হয়ে বলেছে 3টা দল ছাড়া আরও 23টা দল কিন্তু নির্বাচন চেয়েছে 26টা দলের মধ্যে। গতকালকে আমাদের ডিভোটা সিনেটিতে একটা কিন্তু প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামের বিষয় ছিল গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনী রুটম্যাপ। সেখানেও কিন্তু প্রায় 16টা পলিটিক্যাল দলের নেতারা ছিল। সবারই কথা ছিল আপনি নির্বাচনে একটা সুনির্দিষ্ট রুটম্যাপ আমাদেরকে দিয়ে দেন, আপনি এর ভিতর সংস্কার করেন, গণহত্যার বিচার করেন। তো যদি এখন কেউ নির্বাচন চায়, তাকে আপনি যদি ভারতের এজেন্ট বানিয়ে দেন, তাহলে তার কিছু আসে যায় না। নুরুল হক নূর 2019 সালে 17ই ডিসেম্বর যখন ভারতের নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন দেওয়া হচ্ছিল, তো উনি কিন্তু প্রোগ্রাম করার সময় কিন্তু ওই তৎকালীন ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নির্দেশে কিন্তু তার উপরে কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চ হামলা করে। আপনি দেখেছেন ডাকসুর ইতিহাসে কোনো ডাকসুর বিপির রুমে, অফিস রুমে এরকম হামলার শিকার হয়নি। এই হামলা কিন্তু আপনারা দেখেছেন, সেটাও করেছিল কিন্তু ভারতের বিরুদ্ধে আন্দোলন করার কারণে। এটা ছিল 2019 সালের 22শে ডিসেম্বর। সেই হামলায় কিন্তু আমিও ছিলাম ওই রুমে, আমাদের উপর ব্যাপক হামলা হয়েছিল। সেখানে আমাদেরকে শেষে শিবির ট্যাগ দিয়েছিল। তারা ভবনের লাইট ফাইন বন্ধ করে, সম্পূর্ণ বিচ্ছিন্ন করে, দরজার রুম বন্ধ করে আমাদেরকে লোহার রড থেকে শুরু করে হকি স্টিক এবং অস্ত্রের দিয়েও বাদ দিয়েও আমাদের মাথায় অনেকের আঘাত করেছে, সঞ্জিত নিচে। তো এরকম একজন মানুষকেও কিন্তু ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছে, যে দীর্ঘ সময় 2018 থেকে 24 পর্যন্ত সামনে থেকে যখন কেউ মুখ খুলেনি, কেউ আন্দোলন সংগ্রাম করার সাহস করেনি, যারা ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে যায় বেশি এই সময়ে সোচ্চার ভূমিকা পালন করেছে, নির্বাচন চাওয়ার রোডম্যাপ চেয়েছে বলে তারও কিন্তু ভারতীয় এজেন্ট বানিয়ে দিচ্ছে। তো এখন বাংলাদেশটা কিন্তু একটা কালচার হয়ে গেছে যাকে তাকে এজেন্ট বানিয়ে দেওয়া। আসলে আপনারা সব বলছেন যে প্রায় 23টা দল নির্বাচন চেয়েছেন ডিসেম্বরের মধ্যে বা সুনির্দিষ্ট রোডম্যাপ। আপনারা আসলে দল হিসেবে কি চান, কবে চান নির্বাচনটা, কবে হওয়া উচিত?
আমরা চাই প্রধান উপদেষ্টা উনি নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করুক, কারণ আমরা ইতিমধ্যে কয়েকবার নির্বাচন কমিশনের সাথে কিন্তু বসেছিলাম, ওনার থেকেও জানতে চেয়েছে আপনারা কখন নির্বাচন করার জন্য উপযুক্ত পরিবেশ। তো উনি জানিয়েছিল আমাদের ডিসেম্বরে নির্বাচন হলে সবচেয়ে ভালো উপযুক্ত সময়, স্কুল কলেজ বন্ধ থাকে, এটা স্কুল কলেজের একটা বিষয় আছে। এরপর পরিবেশ, জলবায়ু, আবহাওয়ার একটা বিষয় আছে। জানুয়ারিতেও করা যায়, কিন্তু কি আপনার ফেব্রুয়ারিতে আবার পবিত্র মাহে রমজান মাস, মার্চে এরপর আবার মার্চের পর কিন্তু কি দীর্ঘ সময় স্কুল কলেজ খোলা, এরপর আবার গরমের অবস্থা, এরপর জুন জুলাই কিন্তু কি আবহাওয়ার পরিস্থিতি এপ্রিল থেকে কিন্তু কি প্রতিকূল পরিস্থিতি থাকে, বিভিন্ন জায়গায় বন্যা হয়, ঝড়ঝাপটা, আবার গরমের বিষয় আছে। তো যার কারণে নির্বাচন কমিশন নিজেই বলেছে আমাকে ডিসেম্বর জানুয়ারির ভিতরে নির্বাচন দিলে আমার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আর এরপরে গেলে নির্বাচনটা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে, কারণ পরিবেশ পরিস্থিতি। তো সরকার যদি একটা সুনির্দিষ্ট রুটম্যাপ দেয়, ওনারা একটা জিনিস কিন্তু কি আমরা বারবার বলেছি 5 আগস্টের পরে, সরকার গঠন হওয়ার পরে 8 আগস্টের পরে আপনারা একটা সুনির্দিষ্ট কি কাজ করতে চান একটা সূচিপত্র দেন। সেখানে বলেন আমাদের এই জায়গাটা করতে আমাদেরকে এত মাস লাগবে, গণহত্যার বিষয় করতে এত মাস লাগবে, সংস্কারগুলো করতে এত মাস লাগবে, একটা যদি রূপরেখা দিত জাতীয় যেগুলো ওনারা তো রাজনৈতিক বলছে যে ব্যবস্থা। সকল যে সংস্কার মানে কমিটির যে রিপোর্ট, এই রিপোর্টের ভিত্তিতে আসলে সেই সময়টা তারা নির্ধারণ করতে চায়। এটা তো হয়ে গেছে, আপনি দেখেন সবার কাছে মতামত চেয়েছে, এরপর যে মতামতটা দিয়েছে হা অথবা না না। হানার ভিতরে এখানে কিন্তু ওপেন হয়ে গেছে কে কী চাচ্ছে, এটা বেশি দূর যাওয়ার দরকার নেই। এটা যদি আগামী মাসে শেষ হয় সংস্কারগুলো, আমি আগে বলেছি সব সংস্কার কিন্তু কি এই সরকার করতে পারবে না, করলে একটা গ্রাউন্ড তৈরি হবে না, এটা থাকবে না। এই জন্য টেকসই স্থায়ীভাবে করতে গেলে আপনার নির্বাচিত রাজনৈতিক দল লাগবে, সরকার লাগবে। যার কারণে নির্বাচনটা অপরিহার্য হয়ে গেছে। দেশের স্থিতিশীল অবস্থা, এই যে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য সব মিলে দেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি, এই জন্য নির্বাচনটা একেবারে অপরিহার্য হয়ে গেছে। সেখানে তাদের উচিত ছিল সুনির্দিষ্ট একটা মাস বা তারিখ ঘোষণা করে দেওয়া, তাহলে এর ভিতরে মনে হয় দেশের ঐক্যবদ্ধতা ঠিক থাকবে। আমরা একটু মোটামুটি শেষ করে চলে এসেছি। আমার কাছে একটু জানার ইচ্ছা যে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই, আপনারা তো সরাসরি মাঠে ভূমিকা ছিলেন, এই আন্দোলন সংগ্রামের স্মরণীয় আপনার কি দিন আছে, বা এই আন্দোলন সংগ্রামগুলোর বিষয়ে আপনি বলতেন যে আসলে কেমন কেটেছিল আপনার সেই সময়গুলো? বলতে গেলে হামলার প্রথম শিকার হয়েছিলাম 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময়। বিশেষ করে যখন নুরুল হক নূরকে জুনের 1 তারিখ হামলা করেছিল সেন্ট্রাল লাইব্রেরির সামনে, সেদিন মোটামুটি একটা হামলার শিকার হয়েছিলাম। এরপর নুরুল হক নূর যখন হসপিটালে ছিল, রাশেদ খান সহ আমাদের অসংখ্য নেতাকর্মী, ফারুক হাসান সহ যখন জেলে ছিল, তখন 2018 সালের 23 জুলাইয়ে আমরা তাদের মৃত্যুর দাবিতে যখন লাজবাস কাছে প্রোগ্রাম করেছিলাম, সেখানে ছাত্রলীগ আমার উপর ব্যাপক হামলা চালিয়েছিল। এর ভিতর হামলা 2019 সালে ডাকসুর 22 ডিসেম্বর ডাকসু ভবনে যে হামলাটা হয়েছিল, সেই রুমের ভিতরেও ব্যাপক হামলার শিকার হয়েছিলাম। এখন পর্যন্ত পায়ের এখানে কিন্তু কি ব্যথাটা হয়। এরপর 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের সময়ও হামলার শিকার হয়েছিলাম। 2020 সালে বিপি নুরুল হক নূরের বিরুদ্ধে দর্শন মামলা হয়েছিল মিথ্যা, সেই হামলার সময় মৎস্য ভবনেও আমরা খুব ব্যাপক পুলিশের লাঠিচার্জ হয়। আর বিশেষ করে বলতে গেলে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের সেই সময়টা যখন নুরুল হক নূরকে ধরেছিল, অনেকের কাছে তথ্য ছিল এই আন্দোলনে যাত্রাবাড়ি লিড দিচ্ছে মঞ্জুর মোর্শেদ মামুন আর বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের, কারণ অধিকাংশ নেতাকর্মীরা ছিল সমন্বয়ক সব ছাত্র অধিকার পরিষদের, তাদের দুজনকে টার্গেট করার জন্য। তো আমরা যখন যাত্রাবাড়িতে বিশেষ করে আমি নেতৃত্বে যখন ছিলাম, বিভিন্ন হক নূরকে ধরেছিল, আমার বাসায় পুলিশকে একাধিকবার তল্লাশি চালাইছিল। সেখান থেকে আমার কিন্তু কি ডায়েরি টেবিল ভেঙে ডায়েরি নিয়ে গেছে, তবে আমাকে পাইনি। এরপরে আমি বড় ভাইয়ের এক বন্ধুর বাসায় ছিলাম, সেখানেও ব্যাপক পুলিশের উপস্থিতি ছিল। সেদিন কিন্তু আমি একদিন এক জায়গায় থাকতাম না। এরপর বলতে গেলে আপনার আর একটা বিষয় হচ্ছে, পুলিশ টার্গেট করে করে আমাদেরকে যাত্রাবাড়িতে গুলি করেছিল। আমার কাছে কিন্তু এখনও একটা বুলেট কিন্তু কি আছে, একেবারে তত্তাজা বুলেট। সেটা হচ্ছে আপনার 21 জুলাইতে আমরা যখন শনিয়াকড়ার ভিতর থেকে গুলি করতেছে, গলির ভিতর অবস্থান নিয়েছি, দোকানের নিচে দাঁড়াইছিলাম, তখন এখানে রাস্তা থেকে যদি গুলি করে প্রায় হাফ কিলো,
গুলিটা যাওয়ার কথা না, কোনো একটা ছাদ থেকে হত্যা স্নাইপারের গুলি করছে। বুলেটটা কিন্তু আমার কাছে এখনও আছে ডয়ের ভিতরে। সেই গুলিটা আলহামদুলিল্লাহ আমার লাগে নাই, কারণ সামনের দিকে একটা মুদির দোকানে বিকাশের একটা গ্রামীণ ফোন এবং বিকাশের দুইটা প্লে কার্ড ছিল, তার সাথে লেগে মুখটা ঘুরে গেছিল। আমার পাশে কিন্তু আরও দুইজন সেখানে গুলিকে মাথার গুলিটায় করে গেছিল। এরপর আমি ইরফান ভুইয়া আপনার 18 জুলাই বৃহস্পতিবারে যাত্রাবাড়িতে গুলি খেয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। সে আমার সামনে গুলি খেয়েছিল, তাকে আমি তুলে নিয়ে আসছিলাম। এরকম অসংখ্য খালের সাক্ষী এই আন্দোলন সংগ্রামে। আর একটা বিষয় হচ্ছে আগস্টের 3 তারিখ আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক ছিল, কিন্তু ওই বিয়েটা না করে আমি ওই আমার হবু স্ত্রী থেকে কিন্তু কি বিদায় নিয়ে গেছিলাম। তখন সে কিন্তু খুব কান্নাকাটি করেছিল। পরবর্তীতে আলহামদুলিল্লাহ নভেম্বরের 1 তারিখ বিয়ে করেছিলাম। হয়তো সরকার পতন না হলে ভবিষ্যৎ অনুচিত ছিল। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, বাণিজ্য প্রতিনিধিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আসলে জুলাই আগস্টের যে আন্দোলনের স্মৃতি, সেই বিষয়গুলো এবং রাজনৈতিক বর্তমান পরিস্থিতি। আসলে এই পরিস্থিতিতে আমাদের রাজনৈতিক নেতাদের কি করা উচিত এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কী ধরনের পদক্ষেপের কারণে আমরা একটি সুন্দর স্বপ্নময় বাংলাদেশ দেখতে পারি বা পেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকের অনুষ্ঠানের অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি জনাব মঞ্জুর মোর্শেদ মামুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।